আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে বিষয়টা নিয়ে আজকে লাইভে আসলাম সেটা হচ্ছে আমার অনেক বন্ধুবান্ধব বা কাছের লোক অনেকেই প্রশ্ন করে আমি কেন জামাত ইসলামের এবং জামাত এবং শিবিরের সমালোচনা করি। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলায় থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আমি এবং আমার পরিবার সংযুক্ত। ছোটোবেলায় দেখতাম, বাবাকে দেখতাম যে বিএনপির রাজনীতির সাথে বাংলাদেশে মানে আমার সাথিয়াতে যারা বিএনপি গঠন করেছে সেই জ্যোতি কাকা, রইস কাকা সহ অনেকেই দেখতাম যে আমার বাবাও তাদের সাথে হেঁটে হেঁটে বিভিন্ন প্রোগ্রাম করতেন। আর সেখান থেকেই বিএনপির সাথে আমাদেরও পথ চলা, স্কুল ছাত্র দলের কমিটি থেকে কলেজ এবং ইউনিভার্সিটিতে একইভাবে দলের সঙ্গে কাজ করা, দলের পক্ষে বা দলের ভালো দিকগুলো নিয়ে চেষ্টা করছি। তো প্রসঙ্গটা হচ্ছে জামাতকে নিয়ে কেন আমি সমালোচনা করি। 1991 সালে নির্বাচনে এরশাদ পতনের পরে তখন আনুষ্ঠানিকভাবে জামাতের সাথে বিএনপির কোনো জোট ছিল না। তখন আমরা হাই স্কুলে পড়ি, সদ্য হাই স্কুলে হয়তো 6-7 এরকম পড়ি আর কি। তখন নির্বাচন, আমার যতদূর মনে পড়ে সেই সময় বিএনপির প্রার্থী ছিল হলো আবদুল আওয়াল মির্জা। উনি বয়োবৃদ্ধ মানুষ, আমার যতটুকু মনে পড়ে তখন খুব বৃদ্ধ মানুষ, শারীরিকভাবে ওইরকম সক্ষম ছিল না। হঠাৎ করে নির্বাচনের 1 দিন বা 2 দিন আগে খবর আসলো আমার বাবার কাছে যে নৌকা ঠেকাও, এরকম একটা নৌকা ঠেকানোর জন্য যা যা করা সেটা। তার মানে অঘোষিতভাবে রাতের অন্ধকারে খবর আসলো যে এনিহাও এখান থেকে নৌকাকে ঠেকাইতে হবে, যার দরুন মতিউর রহমান নিজামী একটা স্পেস পেয়ে গেল এবং সেখানে নিজামী সাহেবকে সবাই মনোনীত করা হলো। উনি এমপি হলেন। তখন রাস্তাঘাট কাঁচা ছিল, আমরা নৌকায় চলাচল করতাম, সাথিয়াতে যাইতাম বর্ষার দিনে নৌকায়। এরপর আমরা হেঁটে হেঁটেও সাথিয়াতে গিয়েছি। এখন তো আর ওই দিন নাই। তা আসলে মূল কথা যেটা, যখন 91 সালে এখান থেকে আমাদের সাথিয়া থেকে জামাত যখন এমপি হলো, নিজামী সাহেব এমপি হলো, তখন আসলে আওয়ামী লীগের বাইরে যত ভোট ছিল, বিএনপি সহ আওয়ামী লীগের বাইরে যত ভোট ছিল, সবাই আমরা সিদ্ধান্ত নেওয়া হলো যে জামাত সেখান থেকে এমপি হলো। এরপর আমরা কি দেখলাম, এরপরে দেখলাম তাদের দলীয় লোকজন ছাড়া আসলে সেরকম কারো মূল্যায়ন দেখিনি। আমার যতটা মনে পড়ে যে তার দলীয় লোকজন, তখন 4 খলিফা, বিভিন্ন খলিফার আবির্ভাব হলো এবং একচ্ছত্রভাবে বিভিন্নভাবে টাকা পয়সা বিনিয়োগ করে হোক আর যেভাবেই হোক বিএনপির লোকগুলোকে আস্তে আস্তে ডাইভার্ট করা ধরল জামাতে। সবাই তো আর একরকম না, অনেকে অর্থের লোভে এদিক সেদিক হয়ে যায়। যাই হোক, 96 নির্বাচনে নিজামী সাহেবের ব্যাপক পতন হয়ে গেল। এরপরে আবার জোট, সেই জোটের নির্বাচনে 2001 সালে মেজর মঞ্জুর কাদের বিএনপিটাকে অনেক গড়ে তুলছিল। মেজর মঞ্জুর কাদের, আসল কথা কি, মেজর মঞ্জুর কাদের সাথিয়া বিএনপিকে এমনভাবে প্রতিষ্ঠা করেছিল ওই সময়ে
বিভিন্নভাবে মানে একটা রমরমা অবস্থা। 2001 সালে মতিউর রহমান মেজর মঞ্জুর কাদেরকে হারানোর মতো আসলে কেউ ছিল না। সত্যি কথা বলতে কি, মেজর মঞ্জুর কাদেরের যে অবস্থানটা তৈরি হয়েছিল সেখানে তাকে হারানোর মতো আমার দেখা, আমার জানা মতে, রাজনীতি যতটুকু বুঝি, যে মেজর মঞ্জুর কাদেরকে হারানোর কোনো লোক সাথিয়া বেড়াতে ছিল না। যা হোক, জোট করতে গিয়ে সাথিয়া বেড়া আসনটা ছেড়ে দিতে হলো মতিউর রহমান নিজামীকে। উনি মতিউর রহমান নিজামী এমপি হলেন, মন্ত্রী হলেন। উনি মন্ত্রী হওয়ার প্রথমে আমি 2 দিন ওনার কাছে আমাকে নিয়ে গেছে জামাতের লোকজনই। উনি জানতো যে আমার বাবাকেও চিনতো, নিজামী সাহেব আমার বাবাকে খুব পরিষ্কারভাবে চিনতো এবং সম্ভবত আইনউদ্দিখার আত্মীয় ছিলেন মতিউর রহমান নিজামী। উনি লেখাপড়ার সময় আইনউদ্দিখা ওনাকে হেল্প করছে অনেক সময়, টাকা পয়সা দিয়েছে। আমি আমার বাবার কাছে শুনছি সেই সময় আমার বাবাকে উনি মানে চিনতেন আর কি, আইনউদ্দিখার বংশধর। এই জন্য আইনউদ্দিখা হচ্ছে দোবাদা ইউনিয়নের প্রথম মুসলিম চেয়ারম্যান। উনি জমিদার ছিলেন এবং পাবনা জুরি বোর্ডের সদস্য ছিলেন। মানে ওই সময়ে যদি সাথিয়া থানায় কয়েকজন প্রতাপশালী লোক থাকে তার মধ্যে আইনউদ্দিন ছিলেন একজন। তা আইনউদ্দিন ওনাকে মতিউর রহমান নিজামীকে পড়াশোনায় সহযোগিতা করত, আর্থিক, এটা আমার বাবার কাছ থেকে শোনা। সেই সুবাদে নিজামী কেমন যেন আত্মীয় হতো আর কি, সম্ভবত কেমন যেন আত্মীয় হতো। যার ধরুন আব্বাকে দেখতাম যে ওনাকে মামা বলে ডাকতো, কিন্তু আব্বা সবসময় বিএনপি করতে, এটা উনি জানতো, ওই কার্টিসি মেনটেন করার জন্য যতটুকু। যাই হোক, যে কারণে নিজামী সাহেবের কাছে আমি 2 দিন গিয়েছিলাম, 2টা কারণে গিয়েছিলাম। সেটা হচ্ছে ওনার গ্রামের লোক আমাকে আমি যখন ঢাকায় ছিলাম তখন ওনার গ্রামের লোক আমার ওখানে থাকতো, আমার মেসে অনেকেই আমার কাছে থাকতো, যার দরুন ওদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, যার দরুন ওনারা আমি একটু কথা নির্দ্বিধায় বলতে পারি। এই জন্য আমাকে প্রথম যে জন্য নিয়ে গেল, একজন লোকের পুলিশের চাকরি করেন, ওনার খাগড়াছড়ি না বান্দরবন পোস্টিং হয়েছে। উনি নিজামী সাহেবের কাছে গেছেন, কিন্তু নিজামী সাহেব লিখে দিয়েছেন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হোক। তখন আর ওনার পোস্টিং আর নতুন করে করাইতে পারে নাই। খাগড়াছড়ি যাওয়াতে উনি আমাকে বললো যে ভাই, কাক থেকে খবর পাইছে, ওনার গ্রামের লোক আসে আমাকে বললো যে ভাই একটু চলেন, যেতে হবে। ওইটা আমার প্রথম যাওয়া মগবাজারে। তো গেলাম, যাওয়ার পর দেখি যে নিচে একটা ছেলে খুব রাগান্বিত এবং বকাবাজি করছে। উনি সকাল থেকে বসে আছে। তা বললাম কি হয়েছে ভাই? বললো যে আমি নির্বাচনের আগে নিজামী সাহেব বলছিলেন যে নির্বাচনের পরে আমাকে মানে রুগী আছে, রুগীটা নিয়ে যান, আমি ইবনে সিনায় বা অন্য কোথাও ব্যবস্থা করে দেবো। তো উনি সকাল থেকে রুগী নিয়ে আসছে, নিজামী সাহেবের কাছে যেতেই দিচ্ছে না। সম্ভবত আমার সাথে রহমান ভাই ছিল, মোহাম্মদপুরের রহমান ভাই ছিল, রেজা ভাই হয়তো ছিল না। ওই সম্ভবত ওই যে সাথিয়া কলেজে চাকরি করে, ওর নাম হচ্ছে কি সাইফুল ভাই ছিল। গেলাম, যাওয়ার পরে ওনাকে, ওই ছেলেটাকে বললাম আসো আমার সাথে আসো। যাওয়ার সময় মাঝখানে 2-3 জন ঠেকাইলো, ধাক্কা মাক্কা দিয়ে চলে গেলাম, যেহেতু নিজামীর বাড়ির কাছে বাড়ি। যাওয়ার পর সবচেয়ে যে জিনিসটা আমার কাছে খারাপ লাগছে, আইনউদ্দিখার আত্মীয় শাহজাদপুরের সিদ্দিক নায়েব, ওনাকে চেনে না তৎকালীন সময় এমন কোনো লোক নেই। সিদ্দিক কাকা ওখানে দাঁড়ায় আছে, এইভাবে ওনার সাথে এইভাবে দাঁড়ায় কথা বলতেছে। আমি চিন্তা করলাম, সিদ্দিক কাকাকে আমরা এত ভক্তি করি, এত শ্রদ্ধা করি, খান বংশের ছেলে, উনি এভাবে দাঁড়া আছে। আমার খুব মানে আমি একবার টাসকি খেয়ে গেলাম ওইখানে আমি। তারপর বললাম কাকা আপনি এভাবে দাঁড়া আছেন কেন? উনি কি হয়েছে যে ওনার আপনি দাঁড়ায় করজোরে কথা বলতেছেন? আপনি বসেন, সামনে বসেন। তো বলার পর কাকা হকচকি, মানে কাকা কি লজ্জা বোধ পাইল, হকচকিত খায় আর কি। কাকা মানে খুব লজ্জা পাইছে আর কি। তারপরে নিজামী সাহেবকে আমি বললাম যে আপনি কি আমাকে চিনেন? হ্যাঁ আমি তোমাকে চিনি। বললাম আমি অমকের ছেলেকে। হ্যাঁ তোমার বাবাকেও আমি চিনি। মামা কেমন আছে? বললাম আব্বা ভালো আছে। কেন আসছো? তো বললাম যে আসছি একটা কাজে, কিন্তু কাজ তো হয়ে গেল 2টা। তো বললো বলো কী কাজ? তো বললাম যে এই যে
এই যে ওনাকে পুলিশের চাকরি, ওনাকে পোস্টিং দিয়েছে হচ্ছে খাগড়াছড়ি। তা আপনি তদবিরের জন্য আপনার কাছে আসছে একটু রিকোয়েস্ট করার জন্য, আপনি লিখে দিয়েছেন যে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হোক। তো বিধি মোতাবেক তো ওনার খাগড়াছড়ি পোস্টিং হয়ে গেছে। একজন মন্ত্রী এমপির কাছে তো বিধি মোতাবেক কেউ আসে না, বিধি ছাড়ার জন্য আসে। আপনি বিধি ছাড়া কাজ করার জন্য একজন আসে, বিধি মোতাবেক কাজ করার জন্য কোনো এমপি মন্ত্রী কাছে না। আপনি পারেন তাহলে ওনাকে ইনস্ট্যান্ট ওখান থেকে ওনার একটু সমস্যা আছে, ওই পোস্টিংটা ক্যান্সেল করতে পারেন। তখন বললো যে আচ্ছা সমস্যা নয়। ওনার পিএসকে ডেকে বললে ইয়ে করো, তুমি নাম্বারটা রাখো, আমি একটু ফ্রি হলেই তুমি আমাকে ফোন ধরায় দিও, ডিআইজি বা আইজি যাই হোক ফোন ধরায় দিও। এটা বললো, আমরা চলে আসলাম। সম্ভবত ওই লোকের পোস্টিং ক্যান্সেল হয়েছে। এরপরে বললাম যে দ্বিতীয় কেস হলো এইটা, উনি সকাল থেকে বসে আছে। আপনি নির্বাচনের সময় বলছিলেন যে নির্বাচনের পরে যেও ওনার চিকিৎসা ব্যবস্থা করে দেবো, কিন্তু ওনাকে আপনার কাছে পৌঁছাইতেই দিচ্ছে না, উনি সকাল থেকে না খেয়ে বসে আছে। এরপরে ওটা শোনার পর আসলে উনি একটু একটু হলো আর কি, একটু মানে মানে কষ্টর মতোই মনে হলো আর কি, যে কষ্ট করলো। যাই হোক, পরে উনি ইনস্ট্যান্ট ফোন দিয়ে ওনাকে ব্যবস্থা করে দিল, চলে গেল। এটা হচ্ছে আমার ফার্স্ট দেখা। দ্বিতীয় দেখা হচ্ছে যে নাম বলবো না, ওনার এক রিলেটিভ চাকরির জন্য চাকরি পরীক্ষা দিছে সাথিয়া কলেজে। তো আমাকে বললো যে ভাই, পরীক্ষা দিয়েই চলে গেছে আমার ওখানে, ভাই আমাকে একটু নিজামের কাছে নিয়ে যেতে হবে ভাই, যে আমি নিয়ে যাচ্ছি, চলো সিএনজি ভাড়া করে যাই। আমার যাই সিএনজি না, তখন বেবি ট্যাক্সি মনে হয় এরকম ছিল, যে একটু যাইতেই হবে। কে ভাই, আমার চাকরি দরকার, সাথিয়া কলেজে চাকরি। বললাম যে চাকরি তো আপনাকে মামা বলে এটাকে সম্মান করে, আপনার চাকরি তো নিজামী সাহেব এমনি দিবে, আপনার কেন এরকম আমার যাওয়া লাগবে। বললাম যে ভাই তুমি যাইতে হবে, সমস্যা হচ্ছে যে আমি 5 মার্কের অ্যান্সার করছি, একও পাবো না, এরকম চাকরি তাহলে কীভাবে হয়। হ্যাঁ, তারপরে গেলাম যে চাকরির ব্যাপার যা বললাম। তো বললো যে চাকরি তো হবে। তো বললাম চাকরি তো হবেই। নিজামী সাহেব বললাম যে ওনার চাকরির ব্যাপারে। বলে যে এটা তো আশা লাগবে না, ওটা তো চাকরি হবে। বললাম চাকরি হবে, যেটা আপনি জানেন না সেটা বলতে চাইছি। বলে কি বলেন, বলো। বললাম যে উনি 5-এর অ্যান্সার করছে, একও পাবে না। আসলে সে লোকটা লাল হয়ে গেল। আসলে মানে একটা লোকের রেফার করা যায়, লোকটা লাল হয়ে গেল। সে ছেলেটা এখন সাথিয়া কলেজেই চাকরি করে। আসলে যেভাবে হোক হয়ে গেছে, পরে কীভাবে কী হয়েছে আমি জানি না এটা। যাই হোক, এটা হচ্ছিল তার সাথে আমার যে 2 দিন সে মন্ত্রী অবস্থায় থাকা। আসলে মন্ত্রী অবস্থায় তার কাছে এই 2 দিন গিয়েছিলাম, কিন্তু আমার কাজে না, দুইটাই জামাতের লোকজনের কাজেই, ওনার আত্মীয় স্বজনের কাজে আমার যাওয়া। এটা হলো ওনার সাথে আমার মন্ত্রী হিসাবে সাক্ষাৎ। আর এমনি ছোটোবেলার থেকে ওনার সাথে সাক্ষাৎ হচ্ছে যে পারগরপুর মাদ্রাসায় উনি আসতেন। তো তখন তো ওই সময়ে ছাত্রছাত্রী ছিল না। তা আমাদের হাই স্কুল থেকে, আমাদের বাড়ির আশপাশ দিয়ে যারা ছিলাম, আমরা হাই স্কুলে পড়তাম, তো সবাইকে ডেকে নিয়ে আসতো। আমাদের এই সুপার সাহেব আমাদের ডেকে বলতো যে আজকে নিজামি আসবে, একটু তোমরা থাইকো। বা আমরা এই ছাত্রর অভিনয় করতাম, তাকে একটু বিস্কিট চানাচুর এগুলো খাওয়াইতাম। সেই সুবাদে আমাকে চিনতো আর কি, যে আমাকে ছেলে আমি। যাই হোক, এখন রাজনীতি ইস্যু আসি, যে জন্য আমি সমালোচনা করি। সমালোচনা করার কয়েকটা কারণ আছে। কারণ হচ্ছে 5 তারিখের পরে আমরা কি দেখলাম? বিএনপিকে হেন কোনো অপবাদ নাই যেটা আওয়ামী লীগও কোনো দিন বিএনপিকে যে ধরনের অপবাদ দেয় নাই, সেই ধরনের অপবাদ জামাত শিবির বিএনপিকে দেওয়া শুরু করলো, এবং এখন পর্যন্ত, আজকে পর্যন্ত। এবং যখন বিএনপি পজিটিভ রাজনীতি শুরু করলো, যে বিএনপির কেউ কোনো অভিযুক্ত হলে সঙ্গে সঙ্গে তাকে দল থেকে বহিষ্কার করা, তারপরে দলীয় ব্যবস্থা সহ আইনি ব্যবস্থা নেওয়ার যখন পদক্ষেপ নিচ্ছে, দেশটাকে যখন, রাজনীতিটাকে সহজ করার চেষ্টা করছে, তখন আমরা জামাতের কাছ থেকে কি দেখছি? জিসান দর্শন করলো, তার পক্ষে এখন পর্যন্ত ফেসবুকে তার পক্ষে কথা বলা হচ্ছে, তার এগেইনস্টে তার পক্ষে জামাতের আমির সহ কথা বলছে। আমার কাছে ইনস্ট্যান্ট, আমি এখনও 20-25টার ভিডিও আমার ডাউনলোড করা আছে, যেখানে ইসলামী লেবাস পরে মাদ্রাসায় বিভিন্ন বলাৎকার, যেখানে মানে তাদের মানে এই ধরনের লোকজন জড়িত, সেগুলো নিয়ে আমি প্রতিবাদ করা দেখিনি। আমার কাছে কেউ চ্যালেঞ্জ করলে তার ইনবক্সে আমি পাঠিয়ে দিতে পারি।
প্রায় 15-20টা ভিডিও আমার কাছে এখনও আছে। ওটা সংগ্রহ করলে হয়তো হাজার হাজার সংগ্রহ করা যাবে, যেখানে মাদ্রাসার শিক্ষক দ্বারা বলাৎকার, যেখানে শিবির দ্বারা বলাৎকার বা বিভিন্ন রকমের বা ছাত্র শিবির বা হটেবার জামাত এ ধরনের বিভিন্ন কথা আসে। আমি আজ পর্যন্ত কাউকে বহিষ্কার করা দেখিনি। যেখানে বিএনপি তার দলের লোকজনকে একটা অকারণ হওয়ার সঙ্গে সঙ্গে বহিষ্কার করতেছে, আর জামাত শিবির অনর্গল অস্বীকার করে যাচ্ছে, এবং বিএনপি মানে ফেসবুকে এমনভাবে অশ্লীল অশ্রাব্য বাক্য মানে ব্যবহার করতেছে মানে প্রতিপক্ষর দিকে, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। ইভেন একটা পোস্ট তার এগেনেস্টে গেলে তার মা বোন মেয়ে এমন কোনো জিনিস নেই যেটা নিয়ে সে তারা বকাবাধ্য করে না। তো ওরা ইসলাম নিয়ে ইসলাম কায়েম করবে, ইসলাম নিয়ে ইসলাম কি এভাবে মানে বকাবাজি করে আসছে? ইসলাম কি বকাবাজি করে মানে মা তুলে মেয়ে তুলে বাবা তুলে বোন তুলে গালিগালাজ করে কি ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কোথাও? আমার জানা নাই। এর আগে যখন 2001 সালের নির্বাচনে নিজামী যখন মন্ত্রণালয় পেল, আর তখন ভালো জ্ঞান আছে, ভালো মনে আছে, যে জিনিসগুলো দেখলাম, 4 খলিফার আবির্ভাব হলো। 4 জন খলিফা, তাদের অবস্থান তো আমরা জানি রে ভাই, কে কী ছিল, কার কতটুকু ঘর ছিল, কার দোসালা ঘর ছিল, কার ঝুপড়ি ঘর ছিল, কার খুপড়ি ঘর ছিল, কার কতটুকু সম্পদ ছিল, এগুলো সবই জানি। কিন্তু তারা আঙুল ফুলে কলা গাছ হওয়া ধরল। এবং বিএনপির কিছু লোকজন, যাই হোক, তাদের সাথে মিল দেখো জামাতি হয়ে গেছে। এখনও কিছু বিএনপির লোকজন দেখা যায় তারা আসলে জামাত হয়ে গেছে, বিএনপির নাম ধরে আছে আর কি, দুই দিকেই সুবিধা নেয়। সাথী আর বিএনপির আমার কাছে মনে হয় যেটা, যে ওই সময় জোটের রাজনীতি করতে করতে এটা হয়ে গেছে। এরপরে কোনো সাহায্য সহযোগিতা আমি দেখছি একদম নিশ্চিত না হয়া জোটের প্রার্থী, কিন্তু দলীয় মানে কোনো অনুদান আসলে একদম নিশ্চিত না হয়া যে উনি জামাতের কর্মী বা জামাত কর্মী, তারপরে সমর্থক না, কর্মী, নিশ্চিত না হয় তারা ওই অনুদানগুলো তাদের ছাড়া অন্য কাউকে দিত না। তো প্রশ্ন হচ্ছে, উনি একজন ইসলামকে প্রেজেন্ট করবে, দেশকে ইসলামী শাসনে নিয়ে যাবে, তাহলে ওনার মধ্যে আমি এই বৈষম্যগুলো দেখছি, যে তিনি নিশ্চিত না হয় তার দলের লোকজনগুলোকে ছাড়া এগুলো বন্টন হতো না। ইভেন একবার দুম্বার মাংস আসলো, তো আমাদের বাড়িতে ভাগে মনে হয় এই পুয়াটেক খানেক গেছে, আমার মা দেখি যে ডেল দিয়ে চেঙ্গা দিয়ে ফালা দিছে, মানে ফেরত দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছে, আমার এক চাচা নিয়ে গেছে। তা আমি ওটা খোঁজ নিয়ে দেখলাম যে আমার আশেপাশে যারা জামাত করে তাদের ফ্রিজ লোড করা, মেয়ের বাড়িও যাবে, জামাই বাড়ি যাবে, অমুক জায়গা যাবে, ফ্রিজ লোড করা, একদম নামগুলো বলতে চাচ্ছি না, 2-3 জনের বাড়ি ফ্রিজ লোড, এগুলো কি জামাই মিয়া বিভিন্ন জায়গায় যাবে। তো এইটা শোনার পর, তো চেঙ্গা দিয়ে ফালা দেওয়ার পর আমার ওই চাচা দেখি যে আবার কোত্থেকে যাতে কেজি খানেক বা কেজি দেড়েক নিয়ে এসে দিয়ে গেল আর কি, মানে মুখ বন্ধ করার জন্য। দেখলাম যারা খুব সচ্ছল, ওনার কি ফ্রিজ লোড করে এই দুম্বার মাংস রাখার দরকার ছিল? এগুলো আমরা দেখছি, মানে উনি জামাত করার জন্য ওনার ফ্রিজ লোড। এরপরে কোনো এক কোরবানিতে হঠাৎ করে আমার ঈদের দিন হঠাৎ করে আমার আব্বা আবার আমার সমাজে একটু সমাজের নীতি নির্ধারণীর মধ্যে আমার বাবা একজন ছিলেন। দেখি যে গরু কয়টা, আমরা যারা কোরবানি দিছি গরু হয় 5টা, গরু 6টা দেখি। তা আব্বাকে বললাম যে আব্বা গরু ওইটা কার? এই গরু তো আমাদের 5টা। তা আব্বা বললো যে কথা বলো না, পরে বলবো না। তখন আমি আব্বার উপর একটা রাগ খাটায় দিলাম যে আব্বা, ওই গরু যদি কার, এখান থেকে যদি গরুটা না সরে তাহলে কিন্তু আমি এক টুকরা কোরবানির মাংস খাবো না বাড়িতে। তা আব্বা তখন হকচক খায়া গরুটা সরায় দিল। পরে দেখলাম ওই গরুগুলো বন্টন হচ্ছে, জামাত ইসলাম থেকে একটা গরু আসছে, সে গরুটা বন্টন হচ্ছে। আমি তাদের দারিদ্র দেখি নেই, আমি দারিদ্র হলে পাবে হচ্ছে গ্রামের সবচেয়ে যারা বছরে একবার মাংস খায়, আমি কাউকে দারিদ্র দেখি নেই। আমি ওই মাংসটা দেখছি যে যারা অত্যন্ত সচ্ছল তাদের মাধ্যমে তাদের মধ্যে এটা থেকে আমি আরও কিছু জিনিস যেটা দেখছি যে জামাত ইসলাম আসলে
ওরা ওদের অনুসারীর বাইরে ওদেরকে অনুসারী বা ওদের ভোট দিবে এরকম নিশ্চিত না হওয়া কাউকে সহযোগিতা করছে আমার এটা মনে পড়ে না। ইভেন তো কোনো হিন্দুকেও যদি গত নির্বাচনে কিছু হিন্দুকে সহযোগিতা করছে, এতে নিশ্চিত থাকেন ওদের কাছ থেকে ভোটটা একদম ভোট ট্রান্সফার করে টাকা হয়েছে। এই হলো অবস্থা, যার দরুন যে কারণে আমি সমালোচনা করি। কারণ হচ্ছে যে যদি ইসলামকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে তাকে হতে হবে ধৈর্যশীল, সহনশীল, এবং ইসলাম যেটা, ইসলামের আকর্ষণ যেটা হয় সেটা করার। কিন্তু সেটার অর্থ যদি হয় আমি এখানে সমালোচনা করার সঙ্গে সঙ্গে আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার বাবা তুলে গালিগালাজ করা, তারপরে এই এই যে হেন কোনো অপপ্রচার নাই এই গভর্নমেন্টের, এই গভর্নমেন্ট কোনটা খারাপ করছে? ইসলামী ব্যাংক কি ব্যাংকের আইন জানে? ব্যাংকে যে ইসলামী ব্যাংক নিয়ে যে এত কথা, এত কিছু, এত কি ইসলাম ব্যাংকের আইন জানে? ইসলামী ব্যাংকের তদন্ত হচ্ছে, সত্যিকার অর্থে যদি এই যে ইউনূসের আমলের তদন্তে যে রিপোর্টটা বের হয়ে আসবে সেটা হজম করতে পারবে? হ্যাঁ, সেটা হজম করার ক্ষমতা আছে? হ্যাঁ, এরা কি বলল নির্বাচনের আগে? অনেক কথা শুনলাম, তারা সরকারি এটা নিবে না, ওটা নিবে না, গাড়ি নিবে না, হেন নিবে না। এখন দেখি কি গত 2-3 দিন ধরে কি কান্নাকাটি, মানে ওভেন নাই, এটা নাই, ওটা নাই, 2 দিন পর বলে জাঙ্গে নাই, লেংটি নাই। মানে কেন? তুমি কালকে কি বললা, আজকে কি করতেছো? এই জন্য আমি আসলে জামাত ইসলামের সমালোচনা করি। ভালো বিরোধী দল দরকার। দেশ 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 ভালো পরিচালনা করার জন্য অবশ্যই গঠনশীল ভালো বিরোধী দল দরকার। তার অর্থ এই নয় তুমি 2 দিনের মধ্যে সরকার ফেলায় দিবা, 3 দিনের মধ্যে হেন করবা, 4 দিনের মধ্যে হেন। ক্ষমতা আছে, জামাতের ক্ষমতা আছে বিএনপিকে ফেলায় দেওয়ার? জামাতের কি ক্ষমতা আছে বিএনপিকে ফেলায় দেওয়ার? কিন্তু ফেসবুকে দেখি 2 ঘন্টায় ফেলা দিবে, 3 ঘন্টায় ফেলা দিবে, হেন করবে, 10 ঘন্টা টিকবে না। জামাত শিবিরের ক্ষমতা নাই বাংলাদেশের থেকে এই বিএনপিকে হটানোর। আমি নামছি রাস্তায়, আমার সন্তান নামছে, এরকম হাজার হাজার লোক নামার জন্যই আজকে আওয়ামী লীগের পতন হয়েছে। হ্যাঁ, এখানে ওই লুঙ্গির নিচে থেকে ওই মানে এখন বড় বড় কথা বলা, এগুলো আসলে এখন সাজে না আর কি। ঠিক আছে, এতটা সোজা না রাজনীতি, এতটা সোজা না। আবার বাঙালি হতে হবে। পাকিস্তানের বিপক্ষে কথা হলে পরেও আপনি রেগে যাচ্ছেন। পাকিস্তান কি বাবা লাগে, আব্বা লাগে পাকিস্তান? হ্যাঁ, পাকিস্তান গণহত্যাকারী, পাকিস্তান আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারী। পাকিস্তান আব্বা লাগে? পাকিস্তানের কথা গায়ে লাগলেও জাতা বিলে আপনি রিয়াক্ট করবেন? পাকিস্তানের বীজ রেখে গেছে। হ্যাঁ, বাঙালি যতদিন না হবেন ততদিন, জামাত ইসলামকে বলতেছি, যতদিন জামাত শিবির যতদিন বাঙালি না হবে অতদিন ক্ষমতার আশা করে কোনো লাভ হবে না। লিখে রাখেন, তারিখ দিয়ে লিখে রাখেন, এই ভিডিওটা রেখে দেন। যেদিন বাঙালি হতে পারবেন সেই দিন ক্ষমতায় যাবেন। কথা কিন্তু ডাক্তার জাহেদ ভারতের রয়ের দালাল, অমক তমক। কি হলো? ডাক্তার জাহেদ কি ভারতের কি সেটা প্রমাণ হয় নাই? বা ডাক্তার জাহেদ কি? ডাক্তার জাহেদ একজন বাঙালি এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে জন্যই ভারতের শেষ অনুরোধটা রক্ষা না করে সে চলে আসছে। অথচ এই লোককে নিয়ে হেন কোনো প্রোপাগান্ডা করেন নাই। এই ধরনের রাজনীতি করে কোনোদিন সফল হবে? ওই বাংলাদেশের ওই জঙ্গিবাদের দিন শেষ। আমরা তো দেখছি জঙ্গিবাদ কি হয়েছে, কারা জঙ্গিবাদের লালন করছে, কারা অর্থ দিছে, এগুলো তো দেখা। হ্যাঁ, রমনা বটমূলে তো আমার পাশে বোমা, মানে আমি 5 মিনিট আগে সরে না গেলে আমিও ওই 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 বোমার শিকার হতাম, হয়তো চূর্ণ বিচূর্ণ হয়ে যেতাম। সিরিজ বোমা দেখছি, তারপরে সিনেমা হলগুলোতে বোমা দেখছি। ভাই, এগুলো করে কোনোদিন রাজনীতি বাংলাদেশে হবে না ভাই। ঠিক আছে, বাংলাদেশে হবে না। আর কথায় কথায় ইন্ডিয়া বিরোধী, ইন্ডিয়াকে অবশ্যই বিরোধিতা করি। ইন্ডিয়ার বিরোধিতা করব না কেন? ইন্ডিয়া যদি আমার স্বার্থে আঘাত করে অবশ্যই আমি বিরোধিতা করব। কিন্তু কথায় কথায় আপনি হেন করলো, বিএনপি ইন্ডিয়ার হয়ে গেল, অমক হয়ে গেল, এগুলো বয়ান ছাড়েন। ঠিক আছে, আগে বাঙালি হন, তারপরে রাজনীতি করেন। ঠিক আছে, ওই বিভিন্ন জায়গার বিভিন্ন উৎস টাকা নিয়ে এগুলো চলে না ভাই। আবার এই যে 2 দিন আগে দেখলাম অক্সফোর্ড ইউনিভার্সিটির দাওয়াতে গেছে। এরে ভাই, পাগল নাকি রে ভাই? আমরা যারা মিনিমাম পড়াশোনা করছি, অক্সফোর্ড ইউনিভার্সিটি তোমার মতো ছেলেকে দাওয়াত দিবে?
হ্যাঁ, তোমার মতো বড় বাল কাটাদের দাওয়াত দেয় না, আর তোমার মতো ছেলেকে দাওয়াত দিবে? ও আমি যদি এখন বসুন্ধরার একটা হল আমি ভাড়া করে যদি আমি একটা প্রোগ্রাম করি, তাহলে কি বসুন্ধরার মালিক আমাকে দাওয়াত দিয়েছে? বসুন্ধরার মালিক আমাকে দাওয়াত দিবে? ফাইজলামা করার জায়গা পাও না। একটা হল ভাড়া করে, সেখানে অক্সফোর্ডের একটা হল ভাড়া করে বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি খরচ করে তুমি ওখানে একটা করবা, মানে একটা প্রোগ্রাম করে বাঙালিদের মানে খাওয়া বা গোল খাওয়া যে আমি অক্সফোর্ডে করলাম। এরে ভাই, বিশ্ব আমিও ভ্রমণ করছি ভাই, ঠিক আছে? সেনজেন সহ অনেকগুলো পাসপোর্টে এখনও ভিসা আছে আমার ভাই, জানি। বিভিন্ন জায়গায় বেড়াইতে গেছি, কোম্পানির কাজে গেছি রে ভাই। হ্যাঁ, জানি মানে কি কি হয় এগুলো। ভূগোল আগে বুঝানো যেত, সেই 91 সালে 90 সালের আগে বুঝাইতে পারতেন। এখন মিডিয়ার যুগ। হ্যাঁ, অক্সফোর্ড আপনাকে দাওয়াত দিছে, আর এটা আমার মানে বাঙালিদের মেনে নিতে হবে, যাদেরকে আমরা খুশিতে গ্যাত হয়ে গেলাম আর কি। তুমি কয় টাকা খরচ করছো? আমার তো বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ যে আপনারা তদন্ত করেন অক্সফোর্ডে কত টাকা খরচ করে আসছে ওই ইংল্যান্ডে যায় এই অক্সফোর্ডের নাম বললে। ফাইজলামা পাইছো? তোমরা যেখানে যা খুশি তাই করবা, যখন তখন সরকার ফালায় দিবা, যখন তখন এটা করবা। আর সাহস থাকলে রাস্তায় নামো না দেখি, রাস্তায় নামে দেখাও যে আমার সাহস আছে, এই যে রাস্তায় নামলাম সরকার ফালায় দিচ্ছি, নামো। এ ভাই, বিএনপি পতন হলে তোরা করে যাবি? আওয়ামী লীগ পতন হওয়ার পর তো জাতীয় পার্টি টিকে আছে রে ভাই, বিএনপি পতন হলে তোরা কোনে যাবি? হ্যাঁ, তোদের অস্তিত্ব আছে? বিএনপির পতন হলে তোদের অস্তিত্ব আছে? হ্যাঁ, কথায় কথা তোরা বিএনপিকে পতন করবি, তোমরা এইটা করবা ওটা করবা হেন করবা, লেগাম ছাড়ো। হ্যাঁ, আর যদি ইসলাম কায়েম করতে চাও ভদ্র হয়ে যাও, ওই মা বাবা তুলে গালিগুলো বাদ দিয়ে দাও। মা বাবা বোন এটা ইসলাম না, ঠিক আছে? তোমরা কোনো মাদ্রাসার একটা বলাৎকার হয়েছে একটা শিশুকে নিয়ে, তো আমি মানে যতটা মানে এমনি একটা ঘটনা নিয়ে একটা বলাৎকার নিয়ে দেখলাম আমির সাহেব এই দৌড়ানো ও দৌড়ানা। কোন মাদ্রাসায় আপনি দৌড়াইছেন? শিশু নিয়ে আপনি ভিডিও চান আমি দিচ্ছি যে এই শিশুটা বলাৎকার হওয়ার জন্য আপনি গেছেন। জামাত কোন জায়গা, কোন মাদ্রাসার বা কোন ওই লেবাস টেবাস পরিয়া ধরা খাওয়ার পর সেটা নিয়ে প্রতিবাদ করছে? ভাই, রাজনীতি এখন সবাই বোঝে ভাই, প্রতিবাদ করবেন সব জায়গায় করবেন। আমি যেরকম দলের এগেনস্টে কোনো কিছু দেখলে আমি প্রতিবাদ করি, দলের ভালো দেখলে সুনাম করি, দলের খারাপ দেখলে প্রতিবাদ করি, ঠিক আছে? এটা করতে হবে ভাই। আপনি কথায় কথায় করবেন, মানে হেন করেন গা তেন করেন গা। এই যে নির্বাচনের আগে কি যে আমি ওই যে তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সে যে ডায়লগ দেয়, হ্যাঁ, সে মনে করে যে তার বাপের তালুক হয়ে গেছে দেশ। আরে বেটা, তুই তো তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী বলে পরিচয় দেওয়া লোক, তোর তো জনগণ সিটকে ফালা দিস, আবার বড় বড় ডায়লগ দিস, ঠিক আছে? এসব ডায়লগ মাইলগ এখন বাঙালি খায় না। বাংলাদেশের ওই দিন নাই, এখন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা অনেক অনেক দেশবিরোধী অনেক কিছু দেখছি। সত্যি কথা, দেশবিরোধী কোনো কিছু বরদাস্ত করা হবে না। ওই উগ্রপন্থা বাইছে নিয়ে ওই মানে মানে ভয় দেখায়া ওই টাকা বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে এসে ওই মানে তার গরমে এটা ওটা করবা, এটা ভাই হবে না ভাই। এটা বাংলাদেশ ভাই, হ্যাঁ, বাংলাদেশ। এটা এখানে স্বাধীনতা বিরোধী থাকলে যতদিন বাঙালি না হবে ততদিন তোমাদের কোনো জায়গা নাই এখানে। ওই 2-4 জন লোক তোমাদের ভোট দিছে, ইনুসের আমলে একটা সুবিধা নিয়ে তোমরা কয়টা সিট পাইছো, তার অর্থ এই নয় যে বাঙালি। তুমি এখন ডাটা নেও না, আসো চলো রাস্তায় যাই, ডাটা নেই, প্রতিদিন ডাটা নেও। কে আসবে? আসো আমার সাথে, আসো রাস্তায় রাস্তায় ডাটা নেই যে তোমাদের কত পার্সেন্ট তোমাদের এখন আছে, জনপ্রিয়তা আছে। হাইজদামা করার জায়গা পাও না। রাজনীতি করতে হলে রাজনীতির মতো করতে হবে, বকাবাজি করা যাবে না। আর যদি আন্দোলনে নামতে চাও আন্দোলনে নামো, ওই 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা বলে নামো না। দেখো তো পারো কি না, অনেক চেষ্টা তো করছো। দেখো বিএনপির মানে কোনো কারণে ধরেন যে যদি বিএনপি মধ্যবর্তী নির্বাচন দিয়ে ফেলায়, তাই তো তোমাদের অস্তিত্ব থাকবে না। বিএনপি যদি মধ্যবর্তী কখনো নির্বাচন দিয়ে ফেলে, তাহলে আসন পাবা, একটা আসন পাবা। যদি বিএনপি এরকম একটা চ্যালেঞ্জ গ্রহণ করে যে আমরা সব দলকে নিয়ে আমরা নির্বাচন করব, আসন পাবা, অস্তিত্ব থাকবে তোমাদের। যা করবা ঠান্ডা মাথায় করবা, চিন্তা ভাবনা করে করবা, ঠিক আছে? রাজনীতি এত সহজ না। আমাদের সাথিয়াতে নজির নাই। আমি আমার জন্মের থেকে আমি কোনোদিন দেখি নাই আমার অঞ্চলে নির্বাচনের পরে ভাঙচুর হয়েছে। এরে ভাই,
নির্বাচনে হেরে গেলাম আমরা সাথিয়াতে, ভালো কথা, হেরে গেছি, মন টন খারাপ। তোমরা আমাদের পার্টি অফিস ভেঙে ফেললা, আমার 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 ঘর এসে বাইরে এলা, আমার দোকান বাইরে এলা, ওই যে মামুনের দোকান পর্যন্ত এসে বাইরে হয়ে গেলা, কি হয়ে গেছিলা, কি হয়েছে? এটা কি মেসেজ দেয়? কি তার মানে তোমরা ক্ষমতায় গেলে কি করতা? হ্যাঁ, কেউ দেখছো? আমার 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 বাবার আমল থেকে এখন পর্যন্ত কেউ বলতে পারবে, এই বয়সের কেউ বলতে পারবে যে কোনো একটা নির্বাচনে আমাদের পারগোপালপুর বা আশেপাশের গ্রামগুলোতে এরকম নির্বাচনী সহিংসতা হওয়া মানে ভাঙচুর হয়েছে? তোমরা সে নজিরও দেখাইলা। এই যে 2-3টে লোক প্রাইমারি স্কুলের চাকরি করে, বাপরে বিশাল রাজনীতিবিদ, হ্যাঁ, মানে তারাও লাঠি নিয়ে আসছে, প্রাইমারি স্কুলের চাকরি করো, মাদ্রাসার চাকরি করো, আমরা জানি না কার কোথায় আছে। এগুলো উচিত হলে আমরা ভদ্র জন্য এদের বিরুদ্ধে কমপ্লেন দিই না। এদের বিভাগীয় কমপ্লেন দেওয়া, তোমাদের ভিতরে বিভাগীয় কমপ্লেন দেওয়া কোনো ব্যাপার ছিল আমাদের? হ্যাঁ, তোমরা সরকারি চাকরি করবা আর জামাতের পক্ষ নিয়ে লাঠি ধরবা। হ্যাঁ, দেশটা মগের মূল্য পাইছো। ওই দিন তোমাদের কোনো দিনও আসবে না। আমি জামাতের সমালোচনা করা মানে আমি যেটা বলি বাস্তবিকতা, এদেশে জামাতের ক্ষমতা আসার কোনো সম্ভাবনাই নাই। কিয়ামতের আগেও সম্ভাবনা নাই, কিয়ামত যেদিন ঘটবে সেদিনও সম্ভাবনা নাই। ভাই, মন ঠিক রাখতে হয়, আল্লাহর আইন কায়েম করব এই জিনিসটাকে দিলে পানে নিজেকে আল্লাহর আইনের মধ্যে আগে নিজেকে নিতে হবে, যে আমি আল্লাহর আইনের মধ্যে আছি, আমার ভাষা অশ্লীল না, আমার কথাবার্তা মার্জিত, আমি কাউকে বকা দেই না, আমি আমার দলমত বা ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের উপকার করার চেষ্টা করি। এরকম আসো। ওই শুধু নিজের দলের অনুসারীকে সহযোগিতা করবা, নিজের দলের বাইরে কথা বললে মা মানসি তুলে বকাবাজি করবা, এটা ভাই ইসলাম এভাবে আসে না। ইসলাম এভাবে আসে না। ইসলাম তোমরা আনো নাই। ইসলাম আনছে এদেশে অলিয়া উলিয়ারা, সে মাজারগুলো তোমরা ভেঙে ফেলেছো। যে অলিয়া উলিয়ারা এদেশে ইসলাম আনছে তাদেরকে সম্মান করে তাদের কবরগুলোকে সম্মান করা হয়, এখনও জিয়ারত করা হয়, বিভিন্ন রকমের তোমরা তাও ভেঙে ফেলেছো। তোমরা আনছো, তোমরা ওদের কাছে বায়াত নিয়ে মানে মুসলিম হইছো। ঠিক আছে, আমাদের পূর্বপুরুষ, আমরা খন্দকার, আমাদের পূর্বপুরুষ এদেশে ইসলাম প্রচার করার জন্য আসছিল। ইসলাম তোমরা আনছো। হ্যাঁ, তুমি ইসলাম কায়েম করবো, আমাদের পূর্বপুরুষ ইসলাম কায়েম করার জন্য এদেশে আসছিল, আমরা বলতে পারি। আর তুমি ইসলাম কায়েম করবে। ইসলামের কি কায়েম নেই এখানে? বাংলাদেশে কি নামাজ পড়ে না কেউ? হ্যাঁ, বরঞ্চ আমার দেখা মতে চাষটলে বসেন, কবে যাবেন বলেন? আমার দেখা মতে যদি 10টা জামাত ইসলামের চায়ের দোকানে পাওয়া যায়, তার 10 জনই নামাজ পড়ে না, মুইতে বানি নেয় না। মসজিদে তো যাই, আমার পাশে মসজিদ, আমার মসজিদে আমি যাই, তো যা গুনি যে জামাতের কয়জন নামাজ পড়তে আসলো জহরে আর অন্যরা কয়জন আসলো, এগুলো গুনি, আমি কাউন্ট করি। আজান হয়, আপনার জামাতের লোক আসে না। মসজিদে মাইক দিয়ে ফজরের নামাজে ডাকি যে কেউ যদি ইমামতি করতে চান আসেন। হ্যাঁ, পাশেই আলেম মৌলানার অভাব নাই, তারা জামাত করে, আসে না। আজান দেওয়ার সময় আস্তে করে বের হয়, অন্য দিক চলে যায়, কিন্তু তার বাড়ির পাশে মসজিদ, আজান চলতেছে, সে অন্য দিক চলে যায়। হ্যাঁ, এগুলো জামাত করে। ভাই, প্রমাণ চাবেন? আসেন আমার কাছে, বহুত রেফারেন্স আছে। ঠিক আছে, আমাদের অঞ্চলে জামাতের প্রভাবটা আসলে ওই সময় ব্যাপক পরিমাণ। অর্থের বিনিময়ে তো মানুষ বিধর্মীয় হয়, দেখছি, আগে শুনছি, ছোটোবেলায় শুনছি অর্থের বিনিময়ে মানুষ খ্রিস্টান ধর্ম যায়, অমুক ধর্মে চলে যায়। অর্থের বিনিময়ে মানুষ অনেক কিছুই হয়। অর্থের বিনিময়ে গত নির্বাচনে পার হয়ে গেছেন, কীভাবে পার হয়েছেন আপনারা তো জানেন যে ভাই। আমাদের সাথিয়াতে এই আসনটা কিভাবে জয় হয়েছেন আপনারা জানেন। আপনারা রোকন লেভেলে আছেন যারা, তারা জানেন যে বিএনপির কাকে কাকে কিনছিলেন, এগুলো তো আপনারা জানেন রে ভাই। হ্যাঁ, তারপরে বাহাদুরি করেন যে হেন তেন আবি যাবি, টাকা দিয়ে কেনার মধ্যে কোনো 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 দাম্ভিকতা নাই রে ভাই। আপনি যদি ইসলামী কায়েম করবেন, আমি ওই যে একটা কথা বলে নেই, আমি একদিন প্রশ্ন করছিলাম, তখন আমি 2001-এর নির্বাচনে, তো এই মাদ্রাসার মধ্যেই মিটিং হচ্ছে, তাই আমি বললাম যে নিজামী সাহেবকে একটা প্রশ্ন করছিলাম যে আপনি তো ইসলাম কায়েম করবেন, তে সবাই বিড়ি সিগারেট দিয়ে ভোট চাইতেছে, জামাতের লোক তো বিড়ি সিগারেট দিচ্ছে, বিড়ি নিয়ে নিয়ে বাজা দিচ্ছে, তাহলে ইসলাম কেমনে কায়েম হবে? এর জবাব দেয় নাই, খালি তাকায় রইল ওনার কর্মীদের দিকে।
ঠিক আছে, এরকম প্রতিবাদ করছি রে ভাই, ডাইরেক্ট করছি যে আপনি ইসলাম কায়েম করবেন, আপনি বিড়ি দিয়ে ভোট নিচ্ছেন। ঠিক আছে, ইসলাম কায়েম করছে টাকা দিয়ে ভোট নিচ্ছেন। মহিলাদের সরল সোজা পেয়েছিলেন, হ্যাঁ, ব্যাপক পরিমাণ ইসলামী ব্যাংকের বা যে কোনো ফান্ডিং মান্ডিং আপনাদের ছিল হয়তো, বা সেখান থেকে নিয়ে এসে দিছেন। আমি তো দেখি এই জামাতের অনুসারী যারা, তারা ওই যে দেশ বিদেশে অনেকেই থাকে, তারা ওই জামাত দেখে দেখে টাকা পাঠায়, নিজের টাকা তো পাঠায় না, পাঠায় হচ্ছে হলো কোনো একটা ফান্ডের মান্ডের বা কোনো কালেক্ট মালেক্ট করে কিছু টাকা বাংলাদেশে পাঠায়। ঈদের আগে মাগে দেখি একদম স্পেসিফিক জামাত ধরে ধরে দেওয়া হয়, এগুলো দেখি না আমরা। হ্যাঁ, এগুলো ছাড়েন। যদি ধর্ম এমন একটা জিনিস যেখানে বৈষম্য থাকে না, ধর্মের কাছে সবাই নিরাপদ। ধর্মের কাছে হিন্দু, বৌদ্ধ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, নাস্তিক, আস্তিক সবাই নিরাপদ থাকবে যদি সে ধর্মের জন্য হুমকি না হয়। যদি আমার ইসলামের জন্য যদি কোনো কেউ যদি হুমকি না হয়, যুদ্ধ না আসে, তাহলে সবাই নিরাপদে থাকার অধিকার রাখে, এবং সেটা ইসলাম তাকে অ্যাসুর করে যে তুমি নিরাপদ। আর তোমরা তোমাদের এগেইনস্টে একটা কথা বললেই তোমরা সঙ্গে সঙ্গে তোমরা বকাবাজি শুরু করে দিচ্ছ। মা, আরে অশ্লীল ভাষা যেটা আমাদের মুখ দিয়েও আসে না, ফস করে বাইর করে, তাও আইডির উপর লেখা থাকে কি আল্লাহর আইন কায়েমের লক্ষ্যে, অথবা রাসূলের সুন্নাহ, অথবা এইগুলো নাম দিয়ে ভণ্ডামি করার দরকার আছে? তুমি রাসূলের সুন্নাহ, কোরআনের একটা ছবি, প্রোফাইল পিকচার, তুমি সেখান থেকে এসে মা মানুষ তুলে গালিগালাজ করতেছে, এটা ইসলাম অবমাননা না? জামাতের আমিরকেই আমি প্রশ্ন করি, এটা কি ইসলামের অবমাননা না? আপনার আইডি বানাচ্ছেন, আইডির মধ্যে আপনি কোরআনের লোগো দিচ্ছেন আর এসে গালিগালাজ করতেছেন, আইডির মধ্যে রাসূলের কথা বলতেছেন, এসে গালিগালাজ করতেছেন, আইডির মধ্যে ইসলামের কথা বলতেছেন, এসে বকাবাজি করতেছেন। এরে ভাই, ইসলাম তো তোমরাই বেশি করতেছো, অবমাননা করতেছো। ইসলাম অবমাননা তো তোমরাই করতেছো। একজন কম ইসলাম যারা কম বোঝে তারা কখনো অবমাননা করতে যায় না, কারণ ভয় পায়। ঠিক আছে, তুমি এই যে জিসান, লজ্জা লাগে, জিসানের মতো লোককে তোমরা কাউন্টার করো। এখন পর্যন্ত ফেসবুকে জিসানে কাউন্টার করতেছে। জিসান নির্দোষ তুমি প্রমাণ করে দেখাতে পারছো? জিসান ধরা পড়ার পর জিসাস নির্দোষ এটা জামাত কোনোভাবে প্রমাণ করছে? সে অভিনয় করতেছে অসুস্থর, তার মুখে হাসি, দেখেন ভিডিওটা দেখেন, তার মুখে হাসি, চোখ তো খুলতে পারতেছে না, মুখের মধ্যে হাসি। ফাইজলামো কি করতে পারছে? এটা কি বলতে চান? বলাৎকার করছে, কি করে দেন? ওর তো ইসলামী আইনে তো ওকে ই করার কথা, পাথর মারে দেওয়ার কথা, আর আপনি কাউন্টার করতেছেন ইসলামী শাসন কায়েম করবেন। ও বলাৎকার করছে বা ওই করছে, প্রমাণ হলো, পাথর মারে ফেলা দেওয়ার কথা ইসলামের আইনে। আপনি তো বলার উচিত যে সংসদে তারা যোগ পাথর মারে ফেলান, আর আপনারা মানে ছাও, বকন, আন্ডা, ডিম সবাই মিলে তার পক্ষে লাগছেন। ভাই, এভাবে ইসলাম হবে না ভাই, আপনাদের দ্বারা ইসলাম হবে না। ইসলাম যারা আনছে এদেশে, ওলিয়া উলিয়া, এবং আমার বাবা দাদার কাছে শুনছি আমাদের পূর্ববংশ, পূর্বের মানে বংশের পূর্বের লোকজনগুলো, এরকম হাজার হাজার লোক আসছে, তারাই ইসলাম এদেশে নিয়ে আসছে। আপনাদের ইসলাম কায়েম করার কিছু নাই এখানে। ইসলাম এদেশে কায়েম। আপনি নামাজ পড়েন না, আপনার অনুসারী নামাজ পড়ে না। আপনি কয়জন নামাজ পড়ে খোঁজ নিছেন? জামাত করে কয়জন নামাজ পড়ে খোঁজ নিছেন? কর্মী, খালি কর্মীর খোঁজ নেন। আপনার ভোটারের খোঁজ নেবেন না? যাকে বেহেস্ত দিয়ে আপনি ভোট নিছেন তার খোঁজ নেবেন না? সে নামাজ পড়ে কিনা, সে মুইতে পানি নেয় কিনা? ওটা নেওয়া জায়েজ আছে নাকি? আপনার কর্মী নামাজ পড়ে কিনা, আপনার ভোটার নামাজ পড়ে কিনা আপনি জানেন না? হ্যাঁ, আমি তো আমার এলাকায় দেখি নাই এমন কোনো জামাতের নেতা আছে যে 2 জন লোককে নামাজি বানাইছে এলাকায়। অথচ আমি বাড়িতে ছিলাম 2-3 বছর বাড়িতে ছিলাম। আমি ওই ইফতারের সময় আমি মাসব্যাপী ইফতারের একটা প্রোগ্রাম নিছি। অনেক মস্করা করছে এই জামাতের লোকজন, অনেক কথা বলছে। মাসব্যাপী ফ্রি ইফতার, শত শত লোক খাইতো, টাকা নিয়ে আসতাম বিভিন্ন জায়গা থেকে। এমনও হয়েছে যে না, এটা আমি পছন্দ করি না, এটা এর চেয়ে যদি এটা করতো, স্কুলে নিয়ে যা বাচ্চাদের আনার জন্য চকলেট বক্স করে চকলেট থুয়ে দেই, বাচ্চারা প্রচুর বাচ্চা নামাজ পড়তে আসে, এই জামাতের লোক টিটকারি করে। এইভাবে তো নামাজ পড়ানো ঠিক না। ঠিক আছে, অথচ তার মুরুদ নাই। আমি বলছি, মসজিদে বসে বলছি, আপনার মুরুদ আছে একটা ছেলেকে ডেকে নিয়ে এসে আপনার এই মসজিদে নামাজ পড়ানোর?
আমি মসজিদে চকলেট রাখছি, এই জামাতের লোকজন বিরোধিতা করছে। আমি ইফতার করাইছি, বিরোধিতা করছে। এবং সারা মাস খাইছে, স্পেশাল রান্না করে সারা মাস খাওয়াইছি। হ্যাঁ, এরপরে উনি মন্তব্য করছেন, না এইখানে মানে আমরা তো একটা ফান্ডিং নিয়ে বিভিন্ন মানুষের থেকে নিয়ে, হ্যাঁ, তো উনি বললো যে ঠিক আছে, টাকা পয়সা কিছু দেবো না, সারা মাস তুমি খাইলে জায়েজ আছে ইফতারি, আর যখন টাকা চাইতে গেলে না ভাই এটা জায়েজ নাই। এরে ভাই, এটাকে আমি একার পকেট থেকে, সবার পকেট থেকে, সবাই দান অনুদান হিসেবে খাওয়ানো হচ্ছে, এটা নিয়েও সমালোচনা করা হইলো। সারা মাস স্পেশাল খাইলে, অথচ টাকা দেওয়ার সময় কী করলে, এটা আমি মানি না, এটা আসলে এটা আমার কাছে ওরকম না, এটা না করলে এইটা। মানে উনি জামাতের লোকজনে যদি আমি স্পেশাল দাওয়াত দিয়ে খাওয়াইতাম, তাহলে ওইটা মানে আমি দাওয়াত দিচ্ছি হলে যারা রোজাদার যত আছে সবগুলা, এটা হলো অপরাধ। আর জামাতের লোকজনে যদি স্পেশাল খাওয়াইতাম, তাহলে ওটা ইসলাম এবং শরিয়া হয়ে যেত। ঠিক আছে, এরকম একটা মহৎ কাজ করলাম, ইফতারি অনুষ্ঠান, কিন্তু সেটাকেও এই জামাতের লোকজন করতে দেয় নাই। আঙুল দিয়ে বলে দিতে পারবো কারা কারা করতে দেয় নাই। ঠিক আছে, পরের ওই যে গতবার করি নেই আর কি। তারা বিভিন্নভাবে নেগেটিভ প্রচারণা করছে। অথচ এমনও লোক আমার জানা মতে, এমনও রিক্সা ভ্যান, এমনও গরিব মানুষ যারা ইফতারের সামর্থ্য ছিল না, তারা একদম ডিউ টাইমে এসে ইফতারি করে যেত। এরে ভাই, একটা ইফতারি প্রোগ্রাম করলে সেখানে 2-4 জন বেরোজাদার লোক আসবেই, আসতেই পারে। আমি তো আর তাকে প্রশ্ন করতে পারি না যে ভাই আপনি রোজা আছেন কিনা। এটা কি প্রশ্ন করা যায় আপনি রোজা আছেন কিনা? সমাজের অনেক ভালো কাজ করতে গেছি, এদের ভালো লাগে নাই। ঠিক আছে, ইফতারির প্রোগ্রাম এটা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি লাস্টে। একটা গরিব মানুষ আসলাম আমার স্বাস্থ্য ভাই 20-22 হাজার টাকা ঠেকে আছে। মসজিদে বললাম যে এরকম ব্যাপার, ও ঠেকে গেছে, আপনারা যারা সচ্ছল আছেন, হ্যাঁ, তুমি দৈনিক জামাতের চাঁদা তোলো। আর আসলাম একটা গরিব মানুষ, তার 20 হাজার টাকা আটকে গেছে, এই টাকাটা দেওয়ার মতো কেউ ছিল না। ওই ছেলেটা এখনও ওই টাকাটা বয়া বেড়াতেছে। এই ওদের জন্য, এদের প্রোপাগান্ডার জন্য টাকাটা পাওয়া যায় নাই। ঠিক আছে, এই নেগেটিভ প্রচারের জন্য। তারপরে গরিব মানুষকে এ যাবৎ ছোটোবেলা থেকে আমরা সামাজিক কাজ করছি। তোমার একজন মেয়ের বিয়ে আমরা হাটে হাটে যা টাকা তুলছি, একজন মেয়ের বিয়ের কথা এসে বললে পরে হাটে হাটে টাকা তুলে তাকে দিছি, বাঁশ তুলে দিছি, চাউল তুলে দিছি। কই তোমাদের মতো জামাত ইসলামের সাল পালেক তো আমি এগুলো দেখি নেই। তোমরা পকেট থেকে দিছো এটা দেখাও। আমার কথা হচ্ছে পকেট থেকে, আমরা যেরকম পকেট থেকে দিছি, মানুষের কাছ থেকে তুলছি। জামাতের 2 জন লোক দেখাও যে পকেট থেকে সে এই অনুদান দিছে মানুষকে, সাধারণ মানুষকে দিছে, যেটা দলের বাইরে পকেট থেকে দিছে, এরকম দেখাতে পারবা? হ্যাঁ, এলাকায় আমরা বসবাস করি দীর্ঘদিন, আমরা জানি কোন দলের কোন মনমানসিকতা। আমরা আওয়ামী লীগ ফেস করছি, এরশাদের আমলে কিছুটা মনে আছে। 96 আওয়ামী লীগের আন্দোলন দেখছি, বিএনপি ক্ষমতা আসছে এটা দেখছি, সিরিজ বোমা দেখছি, দেশটাকে কোন জায়গা নিয়ে যাইতে চাইছিল, কিভাবে কি করছে সবই দেখছি আমরা। ঠিক আছে, আমরা চাই আসলে ইসলাম কায়েম করতে যদি চান, আপনাদের কাছে অনুরোধ, যদি সত্যি সত্যি ইসলাম কায়েম করতে চান, এই বকাবাজি বাদ দেন। ফেসবুকে এসে আপনি সমালোচনা করলে আপনি তাকে বকাবাজি করবেন, এগুলো বাদ দেন। আর সবার আগে প্রতিবাদ করবেন নিজের সন্তান বা নিজের দলের লোক যদি কেউ অপরাধ করে, তার আগে প্রতিবাদ করবেন। এই সংসদে দেখতে চাই যে জামাতের অন্যায়কারীদের বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে, জামাতের লোক প্রতিবাদ করছে, তাহলেই বুঝবো যে আপনি ইসলাম চান। হ্যাঁ, আপনি কথায় কথায় বিএনপিকে আপনি একদম পতন ঘটায় দিচ্ছেন। 5 মিনিট লাগবে না, 10 মিনিট লাগবে না। আরে ভাই, জঙ্গিবাদের দিন শেষ রে ভাই। একটা জঙ্গি কার্যক্রম করায় দেখেন না, করে দেখেন না টিকতে অস্তিত্ব থাকে কিনা। বাংলাদেশে জঙ্গি কার্যক্রম একটু চালায় দেখেন না, দেখেন তো জনগণই পিছিয়ে মারিয়ে ফেলবে, একটু চালায় দেখেন না। সেই দিন আছে, আর এই জঙ্গি মানিয়ে নিতে হবে আমাদের, সেই দিন আছে। এসব ভয় দেখায় লাভ নেই ভাই। হ্যাঁ, সোজা পথে আসেন। ইসলাম কায়েম করতে চাইলে ইসলাম কায়েম। ইসলাম ওলিয়া উলিয়াদের মাধ্যমে আসছে, এবং ওই আগের যারা, এই যে আমরা যারা খন্দকার আছি, এরকম আরও কিছু বংশধর আছে যারা ওই মিডিল ইস্ট থেকে আসে, ইসলাম কায়েম করছে, করছে। এদের অবদান অনেক বেশি। ওদের ইসলামের উপরই আপনারা খাড়া হয়ে নিয়ে এখন বিভিন্ন রকমের তাবিজ বেচতেছেন রে ভাই। ঠিক আছে, তে সমালোচনা হজম না করতে পারলে রাজনীতি হবে না। আগে সমালোচনা হজম করার চেষ্টা করেন, তারপরে রাজনীতি করার চেষ্টা করেন। কথায় কথায় আপনি সমালোচনা করা, এদের সাথে আর কিছু পোলাপান আছে, হ্যাঁ, পোস্ট এগেডেস্টে গেলে মা তুলে, বোন তুলে, মেয়ে তুলে গাইল পারে, ও বলে জামাত শিবির করে। আমার কাছে বহুত আইডিয়া আছে, বহুত লোক সাক্ষী আছে, এরকম
2-3টে ছেলে মা বোন তুলে গালিগালাজ পারতেছে। আরে ভাই, আমি কি তোমার মা বোন তুলে গালি পারছি? হ্যাঁ, সমালোচনা হজম করতে পারো না, তুমি ইসলাম কায়েম করবা? ঠিক আছে, এখন আমরা যেটা চাই যে আমরা আসলে গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি, দল করি বিএনপি, অবশ্যই বিএনপিকে সমর্থন করি, এখন পর্যন্ত সমর্থন করি। বিএনপির দুর্দিনেও ছিলাম, আবার দুর্দিনে থাকবো, এখানে কোনো ভুল নাই। কিন্তু এই আন্দোলনের নামে মানে এই একটা সোজা পথের বাংলাদেশকে বেঁকা পথে টাইনে নেওয়ার চেষ্টা করলে এটা মানিয়ে নেওয়া হবে না। শেখ হাসিনাকে তাড়ানোর কোনো কারণই নাই। শেখ হাসিনাকে তাড়াইছি শুধুমাত্র এদেশে গণতন্ত্র ছিল না জন্য। শেখ হাসিনাকে তাড়ানোর মূল কারণ ছিল আমি আমার ভোট দিতে পারি নাই, গণতন্ত্র ছিল না, এই জন্য। ঠিক আছে, শেখ হাসিনাকে তাড়াইছে, ভিডিওগুলো দেখেন না, কয়জন জামাত শিবির ছিল, ভিডিওগুলো বাইর করেন, বাইর করে দেখান যে কয়জন জামাত শিবির ছিল ওখানে। আজকে এখন তো খুব অনেক বক 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 করেন, এখন তো মিডিয়ার যুগ, ঢাকা সহ সারা বাংলাদেশের ভিডিও আছে, আপনি দেখান কয়জন জামাত শিবির সামনে আসছিল, আর কয়জন বিএনপি ছিল, আর কয়জন সাধারণ মানুষ ছিল। আমার মতো বাবা অনেকেই সন্তান নিয়ে রাস্তায় ছিল। জামাতের কয়জন সন্তান নিয়ে রাস্তায় ছিল? সব বিকালবেলা আওয়ামী লীগ পতন হয়ে গেল, বিকালবেলা দেখি ওরে বাপ রে বাপ, আমার জামাতের যে সমস্ত লোকজন গাপটি মারিয়েছিল, একদম গাপটি মারিয়ে, যেই বিকাল হলো লাঠি মাঠি নিয়ে আমার বাজারে উশৃঙ্খল শুরু করে দিল। জামাতের কয়টা লোকের সাথে আমাদের বিএনপির 2-4 দাঁত করে নিয়ে মিছিল করলো, বাংসুরির একটা আয়োজনের মানে করলো, মানে মনে হলো যে এরাই রাজ্যে আন্দোলন করছে। অথচ 4 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ প্রতিদিন মাঠে ছিলাম। মাঠে থেকে যখন দেখলাম যে নিশ্চিত 9টার দিকে আমি নিশ্চিত হয়ে গেছে ইয়ের পতন হয়ে গেছে, শেখ হাসিনার পতন হয়ে গেছে। আমি যখন চাষটলে বললাম, বাতেনের চাষটলে বললাম যে শেখ হাসিনার কিন্তু পতন হয়ে গেছে, তো আওয়ামী লীগের লোকজন তখনও বড় বড় চোখ পেলাম, ভাই চোখ বড় করে লাভ নেই, পতন হয়ে গেছে, খালি অপেক্ষা করেন। কারণ রাস্তায় যা দেখি কি যে সমস্ত লোক ওই যে ঢাকা 5 তারিখে 4 তারিখে রাত্রি ঢাকা চলে গেছে। পরে আমার ছেলেকে ফোন দিলাম, ছেলে আমাকে ফোন দিল যে আব্বু আমরা তো রাস্তায় আসছি, কিন্তু সবাই কেউ তো নাই, ওরা তো আমাকে ঢাকা নিয়ে যেতে চেয়েছিল, আমি যাইনি, সবাই তো ঢাকা চলে গেছে। এই ঢাকা চলে গেছে যখন নির্দ্বিধায় ঢাকা চলে গেছে, এই কথাটা শুনেই আমি নিশ্চিত হয়ে গেছি যে শেখ হাসিনার পতন হয়ে গেছে। শেখ হাসিনার পতন কি এই জন্যই হয়েছে? শেখ হাসিনার পতন কি যে আপনাকে মারছে, আমাকে কী করছে, এই জন্যই হয়েছে? শেখ হাসিনার পতন হয়েছে এদেশে গণতন্ত্র দেয় নাই, এদেশে গণতন্ত্র দেয় নাই জন্য পতন হয়েছে। এই জন্য একটা গণতান্ত্রিক সরকারকে 5 বছর ডিস্টার্ব করার চেষ্টা করেন না। 5 বছর পর যদি ডিউ টাইমে যদি নির্বাচন না দেয়, আমরাও কথা বলবো। ডিউ টাইমে যদি ভালো নির্বাচন না দেয়, আমিও কথা বলবো। খামাখায় দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য ওই হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা এসব কাজ হবে না রে ভাই। এই 5 বছর অন্তত কাজ হবে না। নির্বাচন সঠিক দিলে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র, এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস পর্যন্ত গণতন্ত্র নিয়ে দেশে সে গণতন্ত্র নিয়ে তার জীবনের সমস্ত কিছু উৎসর্গ করছে। আমরা নিজেরাও গণতন্ত্রকে বিশ্বাস করি এবং চাই আমার ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হোক। এই জন্য ওই যে জামাত শিবিরের এইগুলো দেখার জন্য না যে আপনি কালকে ফালা দিবেন, পরশুদিন ফালা দিবেন, ফেসবুকে এসে বকাবাজি করবেন, ঠিক আছে, এগুলো বাদ দিয়ে ভালো রাজনীতি করেন, 2-4 যাতে পাওয়া যায়। ইনুস তো করে কিছু দিয়েছে রে ভাই, সামনে তো আর ইনুস আসবে না ভাই, সামনে ইনুস আসবে না, ওই ইনুসের চিন্তা করে লাভ নাই। দেখেন তো কিছু ভোট বাইর করতে পারেন না। ইসলামী ব্যাংক কাজে টাজে লাগাইছেন, ও কারিয়ে নিছে। ইসলামী ব্যাংক আর এই জামাতের থাকবে না, এটা নিশ্চিত থাকেন। ইসলামী ব্যাংক ওই সব ধর্মবর্ণ দলের লোকজন যেমন অন্য অন্য ব্যাংকে কাজ করে, ইসলামী ব্যাংকেও তাই হবে, সব ধর্মবর্ণ দলের লোকজন কাজ করবে ভাই। এখানে ওই জামাতের আখড়া হইতে দিবে না। এটা ওইটা দিয়ে ওইখানের বিভিন্ন ইয়ানত বিভিন্ন নাম টাম দিয়ে যে ওই যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ফান্ডিং এগুলো আর হবে না ভাই। এ সুযোগ আর আসবে না, দিন দিন এগুলো সংকুচিত হয়ে যাবে, ঠিক আছে। পারলে ইসলামের আদর্শ দিয়ে ইসলাম একজন নিজেকে ইসলামের লোক বানায়া মানুষের কাছে যায়া ভোট চান ভাই। ওই টাকাও পাবেন না, যে ওই অজস্র টাকা নিয়ে মাঠে নামার সুযোগ আর আপনাদের হবে না। কারণ আপনাদের ওই বিভিন্ন নামে বেনামে যে সমস্ত ফান্ডিং
ওই যে দেশের বাইরে টাইরে থেকে যেরকম ওই বাংলাদেশের দরিদ্রতার কথা বলে আমার জানা মতো একজন আছে, ওই ওই মানে বাংলাদেশের দারিদ্রতার কথা কয়ে ফান্ড সংগ্রহ করে পুরোটাই জামাতের হাতে দিয়ে দেয়। এ ভাই এগুলো আর আসবে না ভাই, এগুলো আস্তে আস্তে ব্লক হয়ে যাবে। এখন আমরা জানি বিভিন্নভাবে এটা গভর্নমেন্টকে বলা হবে, এটা আস্তে আস্তে ব্লক করে দিবে ভাই। ওই জঙ্গি কার্যক্রমের জন্য টাকা পয়সা নিয়ে এসে দেশে কিছু করা যাবে না। আর পাকিস্তানি সাইজে লাভ নাই। হ্যাঁ, এটা বাংলাদেশ, রক্তের বাংলাদেশ। এটা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ের বাংলাদেশে ভাই। পাকিস্তান সাইজে পাকিস্তান ধন্য ধন্য করে দেশে রাজনীতি হবে না, করতেও দেওয়া হবে না ভাই। বাঙালি সাইজে রাজনীতি করবেন। ওই পাকিস্তান আবার বানাবেন, পাকিস্তান আব্বা, পাকিস্তান খালু, পাকিস্তান অমক, এসব ভাইবি আর রাজনীতি হবে না। যদি এই রাজনীতি করতে চান ছিটকে পড়ে যাবেন আর কি। হ্যাঁ, বাঙালি হন, বাংলাদেশি হয়ে রাজনীতি করেন। বাংলাদেশি যে কেউ, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, বা কমিউনিস্ট হোক, বা জাসদ হোক, বিএনপি সহ যত দল আছে সবাই মিলে বাঙালি হয়ে এই দেশটাকে গড়ার চেষ্টা করেন। বাঙালি হন ভাই। এই যে আওয়ামী লীগের, কে চায় না আওয়ামী লীগের যারা অন্যায় করছে তাদের বিচার? সবাই চায়। অন্যায় যারা করছে তাদের বিচার চায়। যারা অন্যায় করছে তাদেরকে বিচার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু কথায় কথায় কোনো দলমল নিষিদ্ধ করতে যায় না। এটা আরও তাদের ভিতরে পাবলিক সিম্প্যাথি বাড়ে, পরে দেখা যায় যে তাদের অবস্থান শক্ত হয়। যারা অপরাধ করছে, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত, বর্তমান এবং পূর্বে যারা অপরাধ করছে সবাইকে আইনের আওতায় নিয়ে আসেন। যখন দেখবেন যে আইন করা, তখন দেখবেন মানুষ ভালো হয়ে গেছে। ওই যে এআই লাগাইছেন না, এআই ক্যামেরা, দেখেন ভালো হয়ে গেছে। কি আইন করা, সঙ্গে সঙ্গে ওখানে ধরেন যে হয়ে যাবে, আপনার মামলা খেয়ে যাবে। ওই যে এখন আইন করা মানুষ মানতেছে আর কি। আইন করা করেন, আমি অপরাধী হলে ধরে এমন 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 শাস্তি দেন যাতে আমার 14 গোষ্ঠী ঠিক হয়ে যায় যে এটা আর করা যাবে না। ঠিক আছে, দর্শন করছে, এই যে ফাঁসি দিচ্ছেন, ভালো কথা। আরও কোনো ধর্মীয় লেবাস দেখা যাবে না। যেখানে যে প্রকারের দর্শন শাস্তি দেওয়া যাবে, দেখবেন যে মানুষজন ওই শালার মানে এখন কথা বলতে মানে খারাপ লাগে, কথা এভাবে না বললেও না, দেখবেন যে বোর কাছেও চিন্তা ভাবনা করে যাবে যদি আপনার আইন করা করেন। হ্যাঁ, চিন্তা ভাবনা করে বোর কাছে যাবে। আর দর্শন তো দূরের কথা বুঝছেন। এই জন্য ওই আইন করা করেন। আমি প্রধানমন্ত্রীকে বলবো যে আইনের কঠোর প্রয়োগ। আর প্রধানমন্ত্রীর কাছে আর একটা কথা আমার আছে, সেটা হচ্ছে দীর্ঘ 17 বছর যারা দলের জন্য ত্যাগ স্বীকার করছে, দলের জন্য নিজে ব্যবসা করতে পারে নাই, দলের জন্য গ্রামের জমি আবাদ করতে পারে নাই, দলের জন্য বিভিন্ন জায়গায় পলা থাকতে হয়েছে, তাদের সংসারগুলো খুবই ভঙ্গুর। তাদের সন্তানগুলো লেখাপড়ার মধ্যে নেই, অনেকেই আছে খুব খারাপ অবস্থায় আছে, তাদের সন্তানগুলো খুব খারাপ অবস্থায়। তাদেরকে কর্মসংস্থান দেন, ব্যবসা বাণিজ্য দেন, আর লোন দেন। প্রধানমন্ত্রী, আপনি তাদের একটা ব্যবস্থা করুন, অনুরোধ লাগে তাদের ব্যবস্থা করুন। কারণ তাদেরকে ব্যবস্থা না করলে তৃণমূল মুখ ফিরিয়ে নিবে, যেটা আমি আশা করি না। তাদের ব্যবস্থা নেন। আপনার আশেপাশে যারা আছে এবং দলের এখন যারা আছে, বিভিন্ন নেতা নেত্রী আছে, অনেককেই দেখছি 5 তারিখের পর, 5 তারিখের আগে কিছুই ছিল না, তারা আঙুল ফুলে বট গাছ হয়ে গেছে, কলা গাছ হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে, বাড়ি সেরে ফেলছে, ছেলে মেয়েদের জন্য ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে, জায়গা জমি কিনতেছে। ভাই এগুলো দেখে মাননীয় প্রধানমন্ত্রী, এদিকে এগুলো দেখে আমরা যারা দলের জন্য সর্বস্ব ত্যাগ করছি তাদের খুব খারাপ লাগে। তাদের এতই খারাপ লাগে যে আসলে সহ্য করা যায় না। আওয়ামী লীগের সাথে আতাত করে চলছে, তারা ভালো আছে, দলের সুযোগ সুবিধা নিয়ে চলতেছে, আপনার নেতারাই তাদের সুবিধা দিচ্ছে। আপনার নেতারা, বিভিন্ন নেতা বিভিন্নভাবে কামাচ্ছে, তারাই সুবিধা দিচ্ছে। কিন্তু তৃণমূলের যারা, এই যে গত নির্বাচনেও, আজ গত 5 তারিখের পরে অনেক কিছু হয়ে গেছে। আমার একটা দোকান ছিল, সেখানে লুটপাটও হয়েছে। এই আপনার দলের পক্ষে কথা বলতে যায়, আপনার দলের লোকের দ্বারা এটা হয়েছে, আপনাদের নেতার মাধ্যমে হয়েছে। আমার দোকান লুট হয়েছে, আমার ব্যবসা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন বেকার, ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। লাস্ট যে পয়সাগুলো ছিল সেগুলো নির্বাচনের সময় ব্যয় হয়েছে। আপনার দলের প্রার্থীর জন্য বিভিন্ন জায়গায় প্রচারণা করতে যা ব্যয় হয়েছে।
জিজ্ঞাসা করেন সাথিয়ার মধ্যে নির্বাচনে আমি কাউ থেকে 2 টাকা নিছি কি না, এই নির্বাচন বা রাজনৈতিক পারপাস। আপনার তো অনেকগুলো নেতা আছে, কিন্তু বেকার অবস্থায় ঘুরতেছি। এরকম অনেকেই আছে যারা এখনও ধৈর্য ধরে আছে, কষ্ট নিয়ে আছে। আপনার দলের আবার একই জিনিস, আপনার এই আমার একই দেখা, আপনার নেতারা এখন লক্ষ লক্ষ টাকা, মানে যাদের মানে ভাড়ার বেগরে বাড়িতে আসতে পারতো না, সে সমস্ত নেতারা এখন লক্ষ লক্ষ টাকা মানে খরচ করে প্রোগ্রাম করে, তাদের বাড়িঘর সারা হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক। এগুলো কোত্থেকে হচ্ছে? এগুলো দেখে কষ্ট হয় আমাদের। ঠিক আছে, আপনার দলের পক্ষে কথা বলতে যা 5 তারিখের পর মাইর খাইছি। আপনার দলের পক্ষে কথা বলতে যা, দলের পক্ষে বলছিলাম এগুলো চলবে না। এখন আমাকে যা দেখেন, আমার পাবলিক সেন্টিমেন্ট দেখেন, সবাই আমাকে এখন সমবেদনা জানায় যে তুমি রাইট ছিলা। সেই নেতার এখন নেতৃত্ব হয়তো আর থাকবে না একটা সময়ে, এভাবে থাকে না নেতৃত্ব, কখনো দাম্ভিকতা দিয়ে চলে না, কখনো ওই দিয়ে চলে না আর কি। একা যুদ্ধ করছি, জীবনকে হাতে রেখে যুদ্ধ করছি। হ্যাঁ, কত হুমকি আসছে, মেরে ফেলবে, অমক করবে, তমক করবে, এগুলো আর বলতে চাই না। প্রধানমন্ত্রী, আপনার কাছে শেষ অনুরোধ যে আপনার তৃণমূলের দিকে তাকান। তারা শুধুমাত্র দল করে জন্য 17 বছরের দীর্ঘ সময় তারা বাড়িতে থাকতে পারে নাই, নিজের জমি জমা আবাদ করতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই। তারা এখন অনেক অনেক অসচ্ছল, তাদের খুব অসচ্ছল। তারা এখন পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারে নাই। তাদের সন্তানরা অনেকেই এখন স্কুল কলেজে পড়ে, তারা টাকা দিতে পারে না, বেতন দিতে পারে না, ভালো স্কুলে পড়াইতে পারে না। এরকম অনেক আছে। আপনি এদের খুঁজে খুঁজে বের করেন, এদের খুঁজে খুঁজে বের করে একটা ব্যবস্থা নেন, তাহলে তৃণমূল খুশি হবে। হ্যাঁ, আর বিএনপির ভিতরে গুপ্ত জামাত এবং গুপ্ত আওয়ামী লীগ অনেক আছে, যারা সবচেয়ে সুবিধে নিয়ে চলতেছে। এই জায়গার থেকে যদি আপনার নেতাদেরকে যদি এই জায়গার থেকে বের করে নিয়ে না আনতে পারেন, তাহলে আর কি বলবো। আসলে দল ভালোবাসি, নেগেটিভ বলতে পারতেছি না, এটাই আর কি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।